ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আজ আমাদের টপিক মডার্ন লং পিরিয়ডিক টেবিল অর্থাৎ আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এর আগে এই চ্যাপ্টারের উপর আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হলো হিস্ট্রি অফ পিরিয়ডিক টেবিল। সেই ভিডিওটি সম্পর্কে জানতে হলে তোমরা ডান দিকের লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখতে পারো। এবার লং পিরিয়ডিক টেবিল বলার আগে আমরা যেটা বলি যে এখানে পিরিয়ডিক টেবিলে অ্যাকচুয়ালি কি হয় না, মৌলগুলোকে পরপর সাজানো হয়। এটা কেন হয় দেখো, যখন আমরা কোনো ডিপার্টমেন্টাল স্টোরে যাই তখন ডিপার্টমেন্টাল স্টোরে বিভিন্ন যে গ্রসারির আইটেমগুলো থাকে সেগুলো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম থাকে। যেমন ধরো যেখানে আমরা চকলেট দেখবো সেখানে চকলেটের জায়গায় চকলেট থাকবে, আবার যেখানে আমাদের রাইস সেগমেন্ট থাকবে সেখানে রাইসের জায়গায় রাইস থাকবে, অয়েলের জায়গায় অয়েল থাকবে, সুগারের জায়গায় সুগার থাকবে, আটার জায়গায় আটা থাকবে। তো বিভিন্ন যে গ্রসারি আইটেমগুলো সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সব আইটেমগুলো কিন্তু বিভিন্ন জায়গায় সাজানো থাকে। তো কোনো কিন্তু এলোমেলোভাবে সাজানো থাকে না, যাতে আমাদের প্রয়োজনীয় জিনিসটি কিন্তু খুব সহজে কিন্তু পেয়ে যেতে পারি। তো তেমনভাবেই দেখো আমাদের প্রায় 118খানা কিন্তু মৌল কিন্তু আবিষ্কার হয়েছে। 118টা মৌল মানে বিপুল সংখ্যক মৌল। তাদের ধর্মগুলো সম্পর্কে কিন্তু আয়ত্ত করা কিন্তু অত সহজ নয়। তাই মৌলগুলোকে কি করা হয়েছে না, একটা টেবিলের আকারে সাজানো হয়েছে তাদের ধর্মের ভিত্তিতে। কি ধর্মের ভিত্তিতে? বিজ্ঞানী মোজলে কি করেছিলেন না, বলেছিলেন যে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বারই হলো কিন্তু মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। মেনলি এটাই কিন্তু অ্যাটমিক নাম্বারই কিন্তু মৌলের সব কিছু ধর্ম কিন্তু নিয়ন্ত্রণ করে। তাই অ্যাটমিক নাম্বারের বেসিসে কি হয়েছে না, মৌলগুলোকে কিন্তু পরপর এখানে সাজানো হয়েছে। এখানে কিন্তু যে মডার্ন পিরিয়ডিক টেবিল আছে সেখানে কিন্তু শুধু অ্যাটমিক নাম্বার নয়, এছাড়াও কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন উপরেও কিন্তু এখানে আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে। কেন আমরা জানি কোনো একটা মৌলে যখন প্রোটন সংখ্যা যত থাকবে তত কটাই কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা থাকবে। তার কারণ হচ্ছে মৌলের পরমাণু কিন্তু আমরা জানি কিন্তু নিউট্রাল। তাই দেখো এখানে যেমন আমরা যখন প্রোটন সংখ্যা এক এক করে বাড়ছে তখন কিন্তু ইলেকট্রন সংখ্যাও বাড়ছে এবং ইলেকট্রনগুলো কক্ষপথে বিভিন্ন কক্ষপথে যুক্ত হচ্ছে। আমরা জানি কিন্তু মোট কিন্তু 7টি এরকম কক্ষপথ আছে। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের চারদিকে, নিউক্লিয়াস মানে যাতে প্রোটন ও নিউট্রন থাকে তার চার কক্ষপথে কিন্তু ঘুরতে থাকে ইলেকট্রনগুলো। এবার আমরা দেখব যে মডার্ন যে পিরিয়ডিক টেবিল রয়েছে তাতে কিন্তু আমরা দেখব কিন্তু কতগুলো হরাইজন্টাল রয়েছে, হরাইজন্টাল সারি রয়েছে, আবার কতগুলো ভার্টিক্যাল সারি রয়েছে। যে হরাইজন্টাল সারিগুলো রয়েছে তখন এরকম 7খানা কিন্তু হরাইজন্টাল সারি রয়েছে, সেটাকে বলবো আমরা 7টা পিরিয়ড। এবং আমরা দেখব কিন্তু 18টা কিন্তু ভার্টিক্যাল সারি রয়েছে বা উলম্ব সারি রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো না, পিরিয়ড। তাহলে আমরা বলতে পারি যে মডার্ন যে পিরিয়ডিক টেবিল রয়েছে তাতে 7টা পর্যায়, যেটা মেন্ডেলিফের যে কটা পর্যায় সারণীতে যে কটা তোমার পর্যায় ছিল সে কটা পর্যায় রয়েছে, কিন্তু এখানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু 18টা কিন্তু এখানে আমরা গ্রুপ আছে। এবার আমরা ডিটেলসে আলোচনা করব পর্যায় এবং শ্রেণীগুলো অ্যাকচুয়ালি কি, কেন এইভাবে সাজানো হলো। যখন কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে যে ক্রমিক সংখ্যাগুলো ডিনোট করে, দেখো 1 2 3 4 5 এগুলো অ্যাকচুয়ালি কি না, কোনো একটা পর্যায়ে যে মৌলগুলো রয়েছে তাদের সর্ববহিস্থ যে ইলেকট্রনটি যে মুখ্য শক্তি স্তরে কিন্তু যোগ হবে বা মুখ্য শক্তি স্তরে প্রবেশ করবে, শেষ কি বলছে মাইন্ডিড, শেষ ইলেকট্রনটি কিন্তু যে মুখ্য শক্তি স্তরে প্রবেশ করবে সেটাই হবে কিন্তু ওর মৌলের কিন্তু পর্যায়ের ক্রমিক নাম্বার। অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু কোনো পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষ সংখ্যার সঙ্গে ওই পর্যায়ের ক্রমিক সংখ্যা কিন্তু সমান হবে। এবং কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে কটা মৌল থাকবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, মানে সেটা তোমার 2টো থাকবে, 8টা থাকবে, না তোমার 18টা থাকবে, না 32টা থাকবে, সেটা ডিপেন্ড করবে কিন্তু এই যে মৌলগুলো যে যোগ হচ্ছে, যে বিভিন্ন কক্ষকে যোগ হচ্ছে বা উপকক্ষে যোগ হচ্ছে বা অরবিটালে যোগ হচ্ছে, সেই অরবিটালের সংখ্যার উপর। সেই অরবিটালের সংখ্যা যত হবে তার ডবল হবে কোনো একটা নির্দিষ্ট পর্যায়ের কিন্তু মৌল সংখ্যা। এবার এসো আমরা এটা ডিটেলসে আরও জেনে যাই। দেখো পর্যায় 1 বলতে এখানে কি বলছে, পর্যায় 1 বলতে বোঝায় যে এক্ষেত্রে যে পর্যায় 1 যে মৌলগুলো রয়েছে তাদের সর্ববহিস্থ যে ইলেকট্রন রয়েছে সেটা কোথায় প্রবেশ করেছে না, প্রথম মুখ্য শক্তি স্তরে কিন্তু প্রবেশ করেছে। অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু 1 এবং ইলেকট্রন কিন্তু এর ক্ষেত্রে 1s উপকক্ষে প্রবেশ করেছে। এখন দেখো 1s উপকক্ষ বা 1s অরবিটাল কটা, একটা, এবং আমি বলেছি কিনা যে কটা উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করবে তার ডবল হবে কিন্তু সেই পর্যায়ে কিন্তু মৌল সংখ্যা। অর্থাৎ দেখো প্রথম পর্যায়ে কিন্তু আমরা কটা মৌল পেয়ে গেলাম, দুটো মৌল, কারণ এখানে একটা উপকক্ষ বা কক্ষক রয়েছে, একের ডবল হচ্ছে 2, তাহলে এখানে দুটো মৌল কী কী পাচ্ছে, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম। এই দুটোর ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনগুলো 1s উপকক্ষে প্রবেশ করছে তাই আমরা এটা বলতে পারি কিন্তু, এটাকে আমরা বলতে পারি কিন্তু এগুলো হচ্ছে s ব্লক মৌল, এই দুটো s ব্লক মৌলে চলে যাবে। এবার আমরা আসবো হচ্ছে কিনা দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে কী রিপ্রেজেন্ট করছে না, দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর ইলেকট্রনগুলো, সর্ববহিস্থ যে ইলেকট্রনগুলো, শেষের ইলেকট্রনটি কি হবে না, এখানে দ্বিতীয় মুখ্য কোয়ান্টাম শক্তি স্তরে কিন্তু এখানে প্রবেশ করবে। অর্থাৎ n ইকুয়াল টু কিন্তু এখানে কিন্তু হচ্ছে কিন্তু 2, এবং এখানে ইলেকট্রনগুলো যে যে উপকক্ষে বা অরবিটালে প্রবেশ করবে সেটা হচ্ছে 2s এবং 2p। এখানে দেখো কটা উপকক্ষ রয়েছে, 2s রয়েছে একটা, 2p রয়েছে 3টে, অর্থাৎ 3 আর 1 4, 4টে উপকক্ষ রয়েছে। তাহলে এখানে বলতে পারি 4 × 2 অর্থাৎ 8, অর্থাৎ এই দ্বিতীয় পর্যায়ে কিন্তু আমরা 8টা মৌল কিন্তু আমরা পাবো। দেখো আমরা তাই পেয়েছি। এখানে দেখো দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম এবং বেরিলিয়াম এই দুটোর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন কিন্তু দেখো s অরবিটালে প্রবেশ করছে, 2s1 2s2, তো এগুলোকে আমরা বলবো কিন্তু s ব্লক মৌল। আবার দেখো এখান থেকে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন, নিয়ন, এদের ক্ষেত্রে ইলেকট্রনগুলো দেখো সব 2p কক্ষকে প্রবেশ করেছে, তো এদেরকে আমরা বলতে পারি কিন্তু p ব্লক মৌল। তো অর্থাৎ আমরা দ্বিতীয় পর্যায়ে কিন্তু 8টি মৌল পেলাম। এবার আমরা আসি তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায় বলতে এখানে কি বোঝায় না, এই পর্যায়ে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে না, তৃতীয় মুখ্য শক্তি স্তরে কিন্তু প্রবেশ করছে, n ইকুয়াল টু 3, তৃতীয় মুখ্য শক্তি স্তরে প্রবেশ করছে। তাই এদের পর্যায় ক্রমিক নাম্বার 3, এবং ইলেকট্রনগুলো কিন্তু এখানে 3s অরবিটাল এবং 3p অরবিটালে কিন্তু প্রবেশ করছে। তাহলে এখানেও দেখো কক্ষক সংখ্যা কিন্তু 4 রয়েছে। তাই এই পর্যায়ে কিন্তু আমরা কটা এলিমেন্ট বা মৌল পাবো, 8টা মৌল পাবো। এখানে দেখো সোডিয়াম ও ম্যাগনেসিয়াম কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন 3s1 3s2, তো এগুলো ক্ষেত্রে কিন্তু সর্বশেষ ইলেকট্রন যেহেতু s অরবিটালে প্রবেশ করছে তাই s ব্লক মৌল। কিন্তু দেখো অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এদের ক্ষেত্রে কিন্তু মৌলগুলো কোথায় প্রবেশ করছে না, p অরবিটালে প্রবেশ করছে, তাই এগুলো হচ্ছে কিন্তু p ব্লক মৌল। অর্থাৎ আমরা দেখলাম কিনা তৃতীয় পর্যায়ে কিন্তু আমরা 8টা মৌল পেলাম। এবার আমরা আসি চতুর্থ পর্যায়ে। এবার চতুর্থ পর্যায়ে কী রিপ্রেজেন্ট করছে, এর ক্ষেত্রে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো সর্বশেষ ইলেকট্রনটি কী করবে না, অবশ্যই চতুর্থ মুখ্য শক্তিস্তর বা প্রিন্সিপাল কোয়ান্টাম শক্তিস্তরে কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ এর ক্ষেত্রে n ইকুয়াল টু কিন্তু 4 হচ্ছে, এবং এর ক্ষেত্রে ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করছে, অব্যাও প্রিন্সিপাল অনুসারে কিন্তু 4s 3d 4p এই অরবিটালে কিন্তু প্রবেশ করবে। তোমরা যদি অব্যাও প্রিন্সিপাল সম্পর্কে জানতে চাও তাহলে আমাদের ডান দিকের যে লিঙ্ক রয়েছে সেখান থেকে জেনে নিতে পারো। তাহলে 4s কটা অরবিটাল রয়েছে, একটা, 3d রয়েছে 5টা, 4p রয়েছে কিন্তু 3টে, তাহলে টোটাল কটা অরবিটাল হলো, এখানে 9টা অরবিটাল হলো, 9-এর ডবল হচ্ছে কিন্তু 18 বা 18। তাহলে আমরা দেখব যে চতুর্থ পর্যায়ে কিন্তু আমরা 18টা এলিমেন্ট পাবো। তার মধ্যে দেখো পটাশিয়াম এবং ক্যালসিয়াম ক্ষেত্রে এদের ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করছে, লাস্ট ইলেকট্রনগুলো s অরবিটালে প্রবেশ করছে, 4s1 আর 4s2 এদের ইলেকট্রনিক কনফিগারেশন। তো এদের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কনফিগারেশন, তো এদেরকে কি আমরা বলবো, s ব্লক মৌল বলবো। আবার দেখো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এদের ক্ষেত্রে ইলেকট্রনগুলো কিন্তু d অরবিটালে সাকসেসিভ অ্যাডিশন হচ্ছে, d অরবিটালে ঢুকছে, তো এগুলোকে আমরা এই জন্য বলবো কিন্তু d ব্লক মৌল। এবং এদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। তাই আমরা এই সিরিজটাকে কিন্তু আমরা বলবো কিন্তু ফার্স্ট ট্রানজিশন সিরিজ। জিঙ্কের পরবর্তী দেখো গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, এদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করছে না, 4p অরবিটালে প্রবেশ করছে। তো এগুলো হচ্ছে অবশ্যই কি হবে না, p ব্লক মৌলের অন্তর্গত হবে। তো আমরা দেখলাম যে n ইকুয়াল টু 4, অর্থাৎ কিন্তু চতুর্থ পর্যায়ে কিন্তু আমরা দেখছি কটা এলিমেন্ট পাচ্ছি, আমরা 18টা এলিমেন্ট পাচ্ছি। এবার দেখো পর্যায় 5 বা পিরিয়ড 5,
পিরিয়ড 5-এর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এটা কি রিপ্রেজেন্ট করছে না, এখানে যে মৌলগুলো রয়েছে তাদের সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করবে না, এদের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কিন্তু প্রবেশ করবে পঞ্চম মুখ্য শক্তি স্তরে প্রবেশ করবে, তাই এদের পিরিয়ডিক নাম্বার হচ্ছে কিনা হচ্ছে 5 হচ্ছে। তো এদের ক্ষেত্রে ইলেকট্রনগুলো এছাড়া যে যে অরবিটালে প্রবেশ করবে সেটা হচ্ছে 5s 4d 5p, এগুলো হচ্ছে অববাও প্রিন্সিপাল অনুসারে। এবং এখানেও আমরা 9টা অরবিটাল দেখছি, তো 9টা ডবল হচ্ছে কিন্তু 18, তো এখানেও আমরা 18টা এলিমেন্ট পাবো এবং তার মধ্যে রুবিয়াম এবং স্ট্রনশিয়াম হবে এস ব্লক মৌল, ইট্রিয়াম থেকে আপ টু ক্যাডমিয়াম হবে কিন্তু এটা ডি ব্লক মৌল, কারণ ইলেকট্রনগুলো 4d অরবিটালে প্রবেশ করছে এবং এটা হচ্ছে সেকেন্ড ট্রানজিশন সিরিজ এবং এগুলো হচ্ছে দ্বিতীয়, এর নাম হচ্ছে দ্বিতীয় সন্ধিগত মৌলের সারি। ক্যাডমিয়ামের পরবর্তী দেখো ইন্ডিয়াম থেকে আপ টু জেনন পর্যন্ত কিন্তু মৌলগুলো কিন্তু 5p অরবিটালে প্রবেশ করছে, তো এগুলো হচ্ছে অবশ্যই পি ব্লক মৌলের কিন্তু অন্তর্গত হবে। তো আমরা দেখলাম কিন্তু n = যে 5 রয়েছে অর্থাৎ পঞ্চম পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৌলগুলো কটা মৌল পাচ্ছি, আমরা 18টা মৌল পাচ্ছি। এবার হচ্ছে আমরা চলে আসি কিন্তু ষষ্ঠ পর্যায়ে। ষষ্ঠ পর্যায়ে বলতে কি বোঝায় না, এখানে যে মৌলগুলো রয়েছে তাদের সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু কোথায় প্রবেশ করছে না, অবশ্যই প্রবেশ করছে ষষ্ঠ মুখ্য শক্তি স্তরে কিন্তু প্রবেশ করছে। এবং এখানে অববাও প্রিন্সিপাল অনুসারে ইলেকট্রনগুলো যে প্রবেশ করবে সেই অরবিটালগুলো হলো 6s 4f 5d 6p। 6x মানে হচ্ছে একটা অরবিটাল, 4f মানে 7টা, 7 আর 1 8, 5d 5টা, 8 5 13 প্লাস হচ্ছে 5p হচ্ছে 3টে, 13 প্লাস 3 হচ্ছে 16। তাহলে এখানে আমরা 16টা অরবিটাল পাচ্ছে। 16 ডবল কত হয় দেখো, 16 ডবল হয় কিন্তু 32। তাহলে আমরা বলতে পারি এই ষষ্ঠ পর্যায়ে কিন্তু 32টা এলিমেন্ট থাকার কথা এবং 32টা এলিমেন্ট বা 32টা মৌল কিন্তু এখানে রয়েছে। তার মধ্যে দেখো সিজিয়াম আর বেরিয়ামের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 6s1 এবং 6s2, অর্থাৎ হচ্ছে কিন্তু এগুলো এই দুটো কিন্তু এস ব্লক মৌল। এবার ল্যান্থানামটা দেখো ভালো করে, ল্যান্থানামের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা কিন্তু 5d অরবিটালে প্রবেশ করেছে, এটা কিন্তু অববাও প্রিন্সিপাল কিন্তু লঙ্ঘন করেছে। এবং ল্যান্থানামের যে রয়েছে, ল্যান্থানামের পরবর্তী যে মৌলগুলো রয়েছে যেমন দেখো সেরিয়াম থেকে শুরু করে আপ টু লুটেশিয়াম, এখানে কিন্তু ইলেকট্রনটা কিন্তু এফ অরবিটালে কিন্তু পরপর করে প্রবেশ করে গেছে, তাই এগুলোকে আমরা বলি কিন্তু এ ব্লক মৌল বলবো। এবং এটার এই সিরিজটার নাম হচ্ছে ল্যান্থানাইট সিরিজ বা বিরল মৃত্তিকা সিরিজ বা রেয়ার আর্থ মেটালের কিন্তু সিরিজ হচ্ছে আমরা বলবো। এখানে ইলেকট্রনগুলো সব এফ অরবিটালে প্রবেশ করছে, 4f অরবিটালে প্রবেশ করছে। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইনার ট্রানজিশন সিরিজ। এগুলোকে সব হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট বা আভ্যন্তরীণ সন্ধিগত কিন্তু মৌল। তো লুটেশিয়ামের পরবর্তী যে রয়েছে, পরবর্তী ল্যান্থানাম এবং লুটেশিয়ামের পরবর্তী হাফনিয়াম থেকে আপ টু যে মার্কারি রয়েছে, যে 10টা মৌল রয়েছে, এটা কিন্তু সবগুলো হবে কিন্তু ডি ব্লকের মৌলসমূহ, কারণ এদের ক্ষেত্রে ইলেকট্রনগুলো সব ডি অরবিটালে প্রবেশ করছে। এবং এগুলো হচ্ছে, এটা হচ্ছে কিনা হচ্ছে থার্ড ট্রানজিশন এলিমেন্ট সিরিজ কিন্তু আমরা এটা নামে অভিহিত করতে পারি। মার্কারির পরবর্তী যে থ্যালিয়াম থেকে আপ টু রেডন পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে ইলেকট্রনগুলো কিন্তু সব 6p অরবিটালে প্রবেশ করছে, তাই এগুলোকে আমরা বলবো কিন্তু পি ব্লক মৌল। অর্থাৎ আমরা দেখলাম কিন্তু ষষ্ঠ পর্যায়ে কটা মৌল পেলাম, আমরা কিন্তু 32টা মৌল পেলাম। এবং এখানে যেহেতু আমরা যেভাবে আধুনিক পর্যায় সারণীটা রয়েছে তাতে এক একটা যে পিরিয়ড রয়েছে সেই পিরিয়ডে কিন্তু সর্বাধিক 18টা মৌল প্রবেশ করতে পারে, তাই ল্যান্থানামের পরবর্তী 14টা মৌলের জন্য কিন্তু একটা আলাদা আনুভূমিক সারি বা হরাইজন্টাল সারি কিন্তু আমাকে দিতে হয়েছে, যেটাকে আমরা ল্যান্থানাইট সারি বলেছি। এবার আমরা চলে আসি সপ্তম পর্যায়ে। সপ্তম পর্যায়ে কী রিপ্রেজেন্ট করছে না, সপ্তম পর্যায়ে একইভাবে রিপ্রেজেন্ট করছে হচ্ছে কিন্তু যে এখানে যে মৌলগুলো রয়েছে তাদের সর্বশেষ যে ইলেকট্রনটি সেটা কিন্তু সপ্তম মুখ্য শক্তি স্তরে কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ n = কিন্তু এখানে কিন্তু 7 আমরা পেয়ে যাচ্ছি। এবং এখানে ইলেকট্রনগুলো অববাও প্রিন্সিপাল অনুসারে 7s 5f 6d 7p কিন্তু অরবিটালে প্রবেশ করবে। এখানেও আমরা 16খানা অরবিটাল পাবো, 16 ডবল হচ্ছে কিন্তু 32, তাহলে এখানে কিন্তু সপ্তম পর্যায়ে কিন্তু 32টা এলিমেন্ট পাবো আমরা। এখনও পর্যন্ত 32টা এলিমেন্টের মধ্যে কিন্তু সপ্তম পর্যায়ে 28টা কিন্তু মৌল কিন্তু এখনও পর্যন্ত আবিষ্কার রয়েছে, বাকি মৌলগুলো যে আবিষ্কার হবে সেগুলো কিন্তু এইসব জায়গায় ফিট করে যাবে। টোটাল আমরা এখানে 32টা পাবো। এবার দেখো তোমরা ফ্রান্সিয়াম এবং রেডিয়াম দেখো, এই দুটো কিন্তু মৌলের কিন্তু ইলেকট্রন বিন্যাস 7s1 7s2, তো এরা কি হবে না এস ব্লক মৌল হবে।
তারপর দেখো অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে কিন্তু অনেকটা ল্যান্থানামের মতো দেখো 6d অরবিটালে কিন্তু ইলেকট্রন প্রবেশ করেছে, যেটা অব্বাও প্রিন্সিপাল লঙ্ঘন করেছে। এবং অ্যাক্টিনিয়ামের পরবর্তী দেখো থোরিয়াম থেকে আপ টু লরেনশিয়াম ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করেছে না 5f অরবিটালে পরপর করে প্রবেশ করেছে। তাই এগুলো হচ্ছে অবশ্যই এ ব্লক মৌল, এবং এটা হচ্ছে কিনা দ্বিতীয় আভ্যন্তরীণ সন্ধিগত মৌলের কিন্তু সারি, এগুলোকে আমরা অ্যাক্টিনাইড সারি বলে। এই মৌলগুলোর কিন্তু এই সারির সবকটা মৌল কিন্তু রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়। এবং তোমরা দেখবে যে অ্যাক্টিনিয়ামের পরবর্তী যে অ্যাক্টিনিয়াম এবং অ্যাক্টিনিয়ামের পরবর্তী মৌল আপ টু CN পর্যন্ত কিন্তু মৌলগুলো কি হবে না, সবগুলো হচ্ছে কি হবে ডি অরবিটালে কিন্তু ইলেকট্রনগুলো প্রবেশ করবে, তাই এগুলো ডি ব্লক মৌল হবে। এক্ষেত্রেও অ্যাক্টিনাইড সারিকে আলাদাভাবে আণবিক সারিতে রাখা হয়েছে, যেহেতু এই 14টি কিন্তু অতিরিক্ত মৌল কিন্তু এখানে 18টি মৌলের যে জায়গা তাতে বসানো সম্ভব নয়। টোটাল 32টা কিন্তু যেহেতু মৌল রয়েছে তোমার সপ্তম পর্যায়ে, তাই কিন্তু মৌলগুলো এখানে রাখা সম্ভব হয়নি। অতিরিক্ত অ্যাক্টিনাইড মৌলগুলোর জন্য হচ্ছে আলাদা করে সিরিজ দেওয়া হয়েছে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু আমরা জানি কটা গ্রুপ রয়েছে না, টোটাল রয়েছে কিন্তু 18টা গ্রুপ বা 18টা শ্রেণী রয়েছে। এবং ইউপ্যাক প্রথা অনুযায়ী 1988 অনুযায়ী গ্রুপগুলোকে 1 থেকে 18 পর্যন্ত সংখ্যা দ্বারা সূচিত করে বাম থেকে ডান দিকে কিন্তু পরপর সাজানো হয়েছে। এবার কোনো একটা গ্রুপের অন্তর্গত মৌলগুলোর মধ্যে কি সম্পর্ক বর্তমান সেটা হচ্ছে আমরা এখানে আলোচনা করব। আমরা দেখব যে কোনো একটা গ্রুপের অন্তর্গত যে মৌলগুলো থাকবে তাদের রাসায়নিক ধর্মে বা কেমিক্যাল প্রপার্টিতে কিন্তু অনেক মিল দেখতে পাবো, তাদের ধর্মে কিন্তু আমরা প্রপার্টিগুলো অনেক মিল দেখতে পাবো। যেমন গ্রুপ 2-এ যে কটা মৌল রয়েছে ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টনসিয়াম, বেরিয়াম, রেডন, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো না, রেডিয়াম, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো না মৌলগুলোর কিন্তু রাসায়নিক ধর্মে পরস্পর সাদৃশ্যতা লক্ষ্য করতে পারবো। এবং যে কোনো গ্রুপে যদি আমরা এখানে ধরি সেগুলো কিন্তু আমরা একই বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখব। এবার এটা কেন হয় তার কারণ হচ্ছে তোমরা ভালো করে দেখো, কোনো একটা গ্রুপের অন্তর্গত যে মৌলগুলো রয়েছে তাদের যদি সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ভ্যালেন্স যোজ্যতা কক্ষের যে ইলেকট্রন বিন্যাস সেগুলো যদি আমরা লক্ষ্য করো সেগুলোর মধ্যে কিন্তু তোমরা সাদৃশ্য খুঁজে পাবে। যেমন ধরো লিথিয়ামের ক্ষেত্রে 2s1, সোডিয়ামের ক্ষেত্রে 3s1, পটাশিয়ামের ক্ষেত্রে 4s1, রুবিয়ামের ক্ষেত্রে 5s1, সিজিয়ামের ক্ষেত্রে 6s1, ফ্রান্সিয়ামের ক্ষেত্রে কিন্তু 7s1। তাহলে এদের সর্ববহিস্থ কক্ষের বা যোজ্যতা কক্ষের বা ভ্যালেন্স শেলের কিন্তু ইলেকট্রন বিন্যাস একই রকম হয়। আমরা জানি যে কোনো রাসায়নিক যে ধর্মগুলো যে নিয়ন্ত্রিত হয় সেটা কিন্তু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দ্বারাই নিয়ন্ত্রিত হয়, কারণ যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনই কিন্তু পার্টিসিপেট করে। তো এক একটা গ্রুপের কিন্তু সিগনিফাই কিন্তু এটাই করে যে এক একটা গ্রুপের অন্তর্গত সব মৌলগুলো কিন্তু আমরা কি দেখবো না ধর্মগত কিন্তু অনেক মিল আমরা দেখতে পাবো। এবার দেখো গ্রুপ 1, গ্রুপ 1-এর যেটা মৌলগুলোকে গ্রুপ 1 মৌলগুলোকে আমরা বলবো ক্ষার ধাতু। গ্রুপ 1 কিন্তু আমরা বলবো হচ্ছে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। গ্রুপ 1-এর মধ্যে কে আছে দেখো, হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম থেকে আপ টু ফ্রান্সিয়াম পর্যন্ত কিন্তু এরা আমরা বলবো অ্যালকালি মেটাল। আবার দেখো গ্রুপ 2 কিন্তু শুরু হচ্ছে কিন্তু বেরিলিয়াম থেকে শুরু হচ্ছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের ক্ষেত্রে আমরা বলবো কিন্তু এরা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল। এরা কিন্তু সবই কিন্তু ধাতু আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা চলে যাই দেখো আমরা গ্রুপ 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আপ টু 12 পর্যন্ত, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এগুলো কিন্তু অলরেডি বলেছি, কিন্তু এগুলো হচ্ছে নাম হচ্ছে কি না হচ্ছে আমরা জানি ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল কিন্তু আমরা অলরেডি এগুলোকে বলে এসেছি। এবার যদি আমরা গ্রুপ 11-এ যাই, গ্রুপ 11 ভালো করে দেখো তোমরা, গ্রুপ 11-এর মধ্যে আবার দেখো কপার, সিলভার, গোল্ড, এগুলোকে আমরা বলবো কিন্তু মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল, মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল বলবো। আবার দেখো গ্রুপ 15 মৌলগুলোকে আমরা কি বলতে পারি দেখো,
গ্রুপ 15 মৌলগুলোকে আমরা বলতে পারি কিন্তু গ্রুপ 15-এর মধ্যে কারা আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ এরা রয়েছে। তো এদেরকে আমরা বলতে পারি কিন্তু হচ্ছে নিক্টোজেন নামে বলতে পারি। এবার গ্রুপ 16 মৌলগুলোকে দেখো, গ্রুপ 16 মৌলগুলোর মধ্যে কি আছে? গ্রুপ 16 মৌলগুলোকে কিন্তু অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এগুলোকে আমরা বলতে পারি কিন্তু চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন, চ্যালকোজেন কী নামে কেন বলে? চ্যালকোজেন মানে হচ্ছে ওর ফর্মিং, মানে এরা আকরিক তৈরি করে, চ্যালকোজেন মৌল বলতে পারি। আবার গ্রুপ 17, গ্রুপ 17-এ কারা কারা রয়েছে ভালো করে দেখো। গ্রুপ 17-এ রয়েছে কিন্তু ফ্লুওরিন রয়েছে, ক্লোরিন রয়েছে, ব্রোমিন, আয়োডিন রয়েছে, এগুলোকে আমরা বলতে পারি কিন্তু হ্যালোজেন মৌল। আবার দেখো গ্রুপ 18, গ্রুপ 18 মৌলগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এগুলোকে আমরা বলতে পারি কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নামে অভিহিত করতে পারি, বা নোবেল গ্যাস, যার মধ্যে রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন।